1987 সালে একটা আইন হয়েছিল যে সকল স্তরে বাংলা প্রচলন আইন। এখন আপনি স্টক মার্কেট থেকে শুরু করে ব্যাংক সব জায়গায় ইংরেজির ছড়াছড়ি, অথচ আমরা কিন্তু ওই আইনগুলোকে বাংলা করছি না। এই যে শেয়ার বাজারে বিনিয়োগ করে হাজার হাজার মানুষ সর্বশান্ত হয়ে রাস্তার ফকির ভিখারি হয়ে গিয়েছে। আমি এইভাবে আশা রাখতে চাই, আমি কিছুদিন আগে হোটেল শেরাটন বনানীতে আমাদের মাননীয় অর্থমন্ত্রী একটা আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন, সবার উপরে বাংলাদেশ। তো সবার উপরে বাংলাদেশকে যদি আমরা নিতে চাই, তাহলে কিছু কিছু জায়গায় আমার ব্যক্তি স্বার্থ, আমার দলীয় স্বার্থ, গোষ্ঠী স্বার্থকে মানে উপেক্ষা করে দেশের স্বার্থের চিন্তা করতে হবে। আমার মনে হয় তাহলে আমরা এগোতে পারবো। এটা তো নৈতিক বিষয়গুলো, এবং এই নৈতিক বিষয়গুলোর প্র্যাকটিস করার কোনো বিকল্প নেই। কিন্তু আমাদের দেশে আমরা বরাবরই দেখেছি যে ওই প্রবাদের মতো যে লঙ্কায় যে যায় সেই হয় রাবণ। তবে আমরা এইবার খুব আশাবাদী এই অর্থে যে ওই যে আপনি যেটা বললেন সবার আগে বাংলাদেশ, এটা আমরা ধারণ করে এগোনোর চেষ্টা করছি। আর বেসিক্যালি বাংলাদেশের সাধারণ যারা মানুষ, বিশেষ করে খেটে খাওয়া মানুষ, যারা এই মূল্যস্ফীতির চাপে মারা যাচ্ছে, এই যে শেয়ার বাজারে বিনিয়োগ করে হাজার হাজার মানুষ সর্বশান্ত হয়ে রাস্তার ফকির ভিখারি হয়ে গিয়েছে, অনেকে এখনো মানবেতর জীবনযাপন করছে। এই যে ব্যাংকে যারা আমানতকারী, তারা টাকা তুলতে পারছে না, অনেকে ওষুধ কিনতে পারতেছে না, ঠিক কেমোথেরাপি দিতে পারছে না ঠিক মতো, নানান রকম ইস্যু হচ্ছে। আমার আসলে যে বিষয়টি দর্শকদের উদ্দেশ্যে আপনার মুখ থেকে জানতে চাই, যে বিশেষ করে একটি সুগভীর পুঁজিবাজার ছাড়া একটা দেশের অর্থনীতি কিন্তু কখনো উন্নতি করতে পারে না, এবং একটি শক্তিশালী ব্যাংক বা আর্থিক খাত। তো সেই জায়গাতে বর্তমান যে অবজারভেশন, আমাদের কোনো কাজ ইনসাইট আমরা না খেয়ে মরতেছি, তা থেকে কি অ্যাকশন প্ল্যান আমাদের শর্ট টার্মে লোন আগে যা ছিল তা দ্বিগুণ হয়ে গিয়েছে, আগামী 1-2 বছরের মধ্যেই বাংলাদেশের মানুষ অশান্ত এবং অস্থির হয়ে না বলা শুরু করে লোন আনতে, এই সরকার দিয়ে বিনিয়োগ আনতে পারছে না, আমরা রপ্তানি করতে পারতেছি না, স্কুলের বেতন দিতে পারতেছি না, আমার লোন আগে যা ছিল তার দ্বিগুণ হয়ে গিয়েছে, আই ক্যান নট পে অফ মাই ডিউস। ঠিক আছে, তো বাংলাদেশের ঋণের বোঝা বেড়ে যাচ্ছে, না হলে বৈদেশিক মুদ্রা আসবে কোথায়? এদিকে আমার রিজার্ভের অবস্থা খুবই সঙ্গীন। এখন এর ইনসাইটস এবং অবজারভেশনের উপরে ভিত্তি করে কি অ্যাকশন প্ল্যান নেওয়া যেতে পারে? বিশেষ করে আপনি ডিএসির সাথে আছেন, আপনি জানেন যে এই বাজার কারসাজির শিকার হয়েছে, অতীতে এই বাজারটাকে ধ্বংস করে দিয়ে গেছে অতীতের সরকার। কারসাজি রোধে কিন্তু ডিএসিও তারা একটা অ্যাপস তৈরি করেছে, কি যেন বলো এটাকে, সার্ভেলিয়েন্স একটা সফটওয়্যার একটা তৈরি করেছে। আমি জানি না সেটার কার্যকারিতা কেমন, বিভিন্ন জনে বিভিন্ন কথা বলে। তো এই কারসাজি রোধে আপনাদের কি পরিকল্পনা আছে? পাশাপাশি এই বাজারমুখী করার জন্য, মানুষকে সাস্টেনেবল একটা বাজার তৈরি করে মানুষকে বাজারমুখী করার জন্য এবং অর্থনীতিকে সুসংহত করার জন্য ডিএসসি কি কোনো উদ্যোগ নিচ্ছে কিনা, প্লাস ব্যাংকিং ব্যবস্থা, প্লাস ওভারঅল যে কথাটা বললাম, আপনার অবজারভেশন থেকে অ্যাকশন প্ল্যান কি হতে পারে আমাদের জন্য? দেখুন, এই ক্যাপিটাল মার্কেট বা পুঁজিবাজার, এটা কিন্তু ক্যাপিটালিজমের জন্য একটা অত্যন্ত বড় বিষয়, এবং ক্যাপিটালিজমের যিনি প্রবক্তা 1776-এ উনি বলেছিলেন যে লেইসেস ফেয়ার, লেট দেয়ার বি থিংস ফ্রি। লেইসেস ফেয়ারের যে ফিলোসফি, এটা হলো যে আপনার ক্রেতা এবং বিক্রেতা, সাপ্লায়ার এবং ডিমান্ডার, এদের মধ্যে যেন আপনার কম্পিটিশনটা হয়, এবং এটা যেন মুক্ত অবস্থায়, মুক্ত বাজার অর্থনীতি যেটাকে আমরা বলছি। তো এখন স্টক মার্কেট, আপনি যদি এখন থেকে কয়েক দশক আগে আমরা যখন মতিঝিলে ছিলাম, তখন কিন্তু আপনার পেপার স্টক ছিল, পেপার শেয়ার। তো পেপার শেয়ার মানে এটাকে নিয়ে আপনার ক্রাই আউট, সেল এবং মানে কেনা হতো, বাইং সেল, এটা ফিজিক্যালি কেনা বেচা হতো। সো এটা কিন্তু একটা বাজার, হ্যাঁ, মানে আপনার শেয়ার মার্কেট মানে শেয়ারের বাজার। তো ঢাকা স্টক এক্সচেঞ্জ, এটা আসলে মানে নামের মধ্যেই একটু মানে ঝামেলা আছে। আসলে এটা সিকিউরিটিজ এক্সচেঞ্জ বলাটা ইজ মোর জাস্টিফাইড, বিকজ স্টক হলো এক ধরনের সিকিউরিটি। সিকিউরিটি দুই প্রকার, একটা হলো স্টক সিকিউরিটি বা মালিকানা যেই মানে পুঁজি, আর আরেকটা হলো আপনার ডেট সিকিউরিটি, যেখানে আপনার বন্ড এবং ডিবেঞ্চার এগুলোর কেনা বেচা বা ট্রেড হয়। তো এটাকে আমরা ঢাকা স্টক এক্সচেঞ্জ বলছি এই কারণে যে অ্যাকচুয়ালি প্রাইমারি এইম হলো শেয়ার কেনা বেচা। তো শেয়ার কেনা বেচার জন্য যেটা নাকি ক্রাই আউট, সেল বা বাই ছিল,
এটাকে আমরা নিয়ে গিয়েছি ডিজিটাল ফর্মে। তার মানে ডিজিটাইজেশন করা হয়েছে আমাদের এই কেনাবেচাটা। কেনাবেচাটা ডিজিটাইজেশন করার যে পায়োনিয়ার পৃথিবীতে, তাদেরকে বলে নাসডাক। আপনি জানেন যে আমেরিকায় নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ ইজ দি লার্জেস্ট স্টক এক্সচেঞ্জ। এরপরেরটা হলো নাসডাক। নাসডাক মানে হলো ন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর সিকিউরিটিজ ডিলার্স অটোমেটেড কোটেশন। রাইট। তার মানে ওইখানে সিকিউরিটিগুলো আপনার ডিজিটালি কেনাবেচা। তো এখন এই ডিজিটাল কেনাবেচা করার জন্য এই আপনার একটা পার্টি আছে ব্রোকার, যারা নাকি ব্রোকার হাউস, ওখানে আপনি আপনার ইনিশিয়াল একটা অ্যাকাউন্ট খোলেন, অ্যাকাউন্ট খুলে তারপরে সেকেন্ডারি মার্কেটের কথা বলছি, যখন আইপিও যায় ওইটার মধ্যেও আপনার মানে মার্কেটের বিভিন্ন আপনার ইন্টারমিডিয়েটসরা কাজ করে। তো যেটা হয়েছে যে শেয়ার মার্কেটটাকে একটা ইজি কেনাবেচার সিস্টেমকে আমরা যখন ডিজিটাইজ করেছি, তখন যে আমজনতা, সাধারণ পাবলিক, তাদের তো এত কিছু বুঝার, এত কিছু জানার ব্যাপার থাকে না। তো এইগুলোর সুযোগ নিয়েছে আমাদের কিছু তথাকথিত শিক্ষিত, অত্যন্ত জ্ঞানী, মানে জ্ঞানপ্যাপী ব্যক্তিরা। তারা এই জিনিসটাকে এত ক্লামজি করেছে এবং এটার উপরে দেখবেন যে এত বেশি জ্ঞান বিতরণ যে মানুষকে আপনার তটস্থ করে দেয়, মানুষকে কনফিউজ করে দেয়। হ্যাঁ, তো আপনি আজকে এখানে আসার আগে আপনার সাথে কথা হচ্ছিল, আমাদের আপনার এই পুঁজিবাজারের জন্য যেটা নাকি সবচেয়ে প্রথম যে আইনটা হয়েছিল, এটা ছিল সিকিউরিটিজ এক্সচেঞ্জ অর্ডিন্যান্স আপনার 1969। এটা অর্ডিন্যান্স ছিল বিকজ তখন মার্শাল ল ছিল। এরপরে আপনার 1993-তে এসছে সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন অ্যাক্ট। তারপরে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, যেটা বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, বিসেক হলো। বিসেকের আন্ডারে এখন ডিএসই এবং সিইসি, মানে এটাকে এটা কন্ট্রোলিং এবং রেগুলেটিং অথরিটি। এরপরে 2013-তে আপনার একটা অ্যাক্ট হলো সিকিউরিটিজ এক্সচেঞ্জেস ডিমিউচুয়ালাইজেশন অ্যাক্ট 2013। এই অ্যাক্টগুলোর আন্ডারে, এই অ্যাক্টগুলোকে আরো এক্সপান্ড করার জন্য আপনার অ্যাক্টের ভিতরেই বলা থাকে যে চাইলে সরকার আপনার এটার উপরে মানে বিধি এবং প্রবিধি, বিধি ইংরেজি হলো রুল আর প্রবিধি হলো রেগুলেশন, সো রুলস এবং রেগুলেশন বানাতে পারবে। ওই দিন আমি অর্থমন্ত্রীর বক্তৃতায় যেটা বুঝলাম, বা আমি নিজেও যেটা ফিল করছি এই ঢাকা স্টক এক্সচেঞ্জে গত 1.5-2 বছর কাজ করে, যে আমাদের এত বেশি বিধি প্রবিধি, এত বেশি আপনার রেগুলেশন, যে এটা সাধারণ মানুষের জন্য মানে এটা আপনি বুঝতেও যদি যান আপনার ওই সময়ও নাই, আপনার ওই রকম ইয়েও নাই। আর সবচেয়ে যেটা কষ্টের ব্যাপার, বাংলাদেশ স্বাধীন হয়েছে 71 সালে। এই 1987 সালে একটা আইন হয়েছিল যে সকল স্তরে বাংলা প্রচলন আইন। এখন আপনি স্টক মার্কেট থেকে শুরু করে ব্যাংক, সব জায়গায় ইংরেজির ছড়াছড়ি। বাট যারা জেনারেল ইনভেস্টর, তারা যদি বুঝতে চায় কোনো জিনিস, ইভেন যদি আইন বুঝতে চায়, এটা যদি বাংলায় হয় তাহলে কিন্তু এটা সহজ। বাট এটা অজানা কারণে, বিকজ 87 সালে যে আইনটা হলো, এবং ইট ওয়াজ এ মানে পানিশেবল অফেন্স, কোর্ট থেকে শুরু করে ইউনিভার্সিটি, স্কুল, কলেজ, এভরিওয়্যার, সব জায়গায় আপনার বাংলা উইল গেট দি প্রায়োরিটি। অথচ আমরা কিন্তু ওই আইনগুলোকে বাংলা করছি না, এগুলো ইংরেজিতে। এবং শুধু তাই না, এই যে আপনি ফাইন্যান্স, এখন কিন্তু ফাইন্যান্স একলা চলতে পারে না, ফাইন্যান্সের সাথে এখন ফিনটেক আসছে, এবং ফিনটেকেরই রেজাল্ট হলো আপনার সিডিবিএল, সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড। এটার জন্য কিন্তু ডিপোজিটরি অ্যাক্ট হয়েছে 2001 সালে। তো এরপরে আপনার আরেকটা নামে আপনি বলছিলেন সিসিবিএল, সেন্ট্রাল কাউন্টার পার্টি বাংলাদেশ লিমিটেড। এটা কি এখন আলোর মুখ দেখেছে? 2017 সালে এই আপনার একটা বিধি দিয়ে, হ্যাঁ, সিসিবিএল রুলস করে এটা আসছে, বাট ইট ডিড নট গেট, এখন পর্যন্ত এটা লাইসেন্সই পায় নাই আপনার বিসেক থেকে। অনুরূপভাবে আরইআইটি রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট ট্রাস্ট 2024 সালে একটা ড্রাফট রুলস হলো, তাই এখন আলোর মুখ দেখলো না। যেটা করলে রিয়েল এস্টেট খাত, আবাসন খাত, বিশেষ করে মধ্যবিত্তদের জন্য যে আবাসনের সমস্যার সমাধান করা, অনেকাংশে একটা সহায়তা হতো।